আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গল্প কাহিনীতে স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের নিমাই ভট্টাচার্যের মেম সাহেব উপন্যাসের পরের পর্বটি পড়ে শোনাব। আমার চ্যানেলটি ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করনি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও। তো শুরু করছি মেম সাহেব উপন্যাসের পরবর্তী পর্ব। ভারতবর্ষের রাজনৈতিক দুনিয়ায় আস্তে আস্তে বেশ জল ঘোলা হতে শুরু করলো। সীমান্ত নিয়ে মাঝে মাঝেই অস্বস্তিকর খবর ছাপা হতে লাগলো পত্রপত্রিকায়। সঙ্গে সঙ্গে পার্লামেন্টে ঝড় বয়ে যেত শর্ট নোটিস, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন। সরকার আর বিরোধী পক্ষের লড়াই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। শুধু তাই নয়, কংগ্রেস পার্টির মধ্যেও সরকারি নীতির সমালোচনা শুরু হলো গোপনে গোপনে। সরকারি নীতির গোপন সমালোচনার এসব খবর কংগ্রেসিরাই নেমন্তন্ন করে আমাদের পরিবেশন করতেন, তবে সবাইকে নয়, অনেককে। যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সাধারণ সভায় সরকারি নীতির সমালোচনার গুঞ্জন শোনা যেতে লাগলো মাঝে মাঝে, তবে নিয়মিত নয়, সমষ্টিগতভাবেও নয়। 500-550 জন কংগ্রেসি এমপির মধ্যে মাত্র 2-4 জন সরকারি নীতির প্রশংসা করতে করতে শেষের দিকে ভুল করে সরকারের সমালোচনা করছিলেন। রাজনৈতিক দুনিয়ার জল আরও ঘোরা হলো, যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেস পার্লামেন্টারি পার্টিতে সরকারি নীতির সমালোচকদের সংখ্যা বাড়ল, সমালোচনা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। মাঝে মাঝে নয়, প্রতি মিটিংয়েই সমালোচনা শুরু হলো। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে সর্বজন সমক্ষে ঢাক ঢোল বাজিয়ে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সেক্রেটারিরা এইসব সমালোচনার খবর দিতেন করেসপন্ডেন্টদের। ভারতবর্ষের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় মোটা মোটা বড় বড় হরফে এসব খবর ছাপা হতো। ওদিকে উত্তর সীমান্তের নানা দিক থেকে নানা খবর আসছিল মাঝে মাঝেই, কখনো নেফার জঙ্গল থেকে, কখনো লাদাখের পার্বত্য মরুভূমি থেকে, কখনো ওয়ালং থেকে, কখনো দৌলত বেগ ওল্ডি বা চুশুল মাগার ডেমচক থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। ওইসব গুলির আওয়াজ নিউজ এজেন্সির টেলিপ্রিন্টার মারফত দিল্লি পৌঁছবার সঙ্গে সঙ্গেই মিস্টার স্পিকার স্যার এর টেবিলে জমা হতো কলিং অ্যাটেনশন অ্যাডজর্নমেন্ট মোশনের নোটিশ। এয়ার কন্ডিশন লোকসভা চেম্বার রাজনৈতিক উত্তেজনায় দাউ দাউ করে জ্বলত সারাদিন। ডিফেন্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতেও চাঞ্চল্য বেড়ে গেল অনেক। মিটিং, কনফারেন্স, প্রেস নোট, প্রোটেস্ট নোটের ঠেলায় আমাদের কাজের চাপ সহস্রগুণ বেড়ে গেল। ভারতবর্ষের ইতিহাসের সে এক ঐতিহাসিক অধ্যায়। তখন ভারতবর্ষের ইতিহাস আর একবার মোড় ঘুরছিল। আমরা দিল্লি প্রবাসী করেসপন্ডেন্টের দল প্রতিদিন সেই ইতিহাসের টুকরো টুকরো সংগ্রহ করে পরিবেশন করছিলাম অসংখ্য পাঠক পাঠিকার জন্য। এই বাজারে দিল্লির গুরুত্ব আরো বেশি বেড়ে গেল। একদল ফরেন করেসপন্ডেন্ট আগেও ছিলেন, কিন্তু এই বাজারে আরো অনেকে এলেন সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অটোয়া, লন্ডন, প্যারিস, ব্রাসেলস, মস্কো, প্রাগ, কায়রো, করাচি, সিডনি, টোকিও থেকে। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকেও আরো অনেক করেসপন্ডেন্ট এলেন দিল্লি। ইউনাইটেড নেশনস, লন্ডন, প্যারিস, মস্কো, কায়রো, টোকিওর সঙ্গে সঙ্গে দিল্লিও পৃথিবীর অন্যতম প্রধান নিউজ সেন্টার হলো। আমার কাগজের ডাইরেক্টর ও সম্পাদক এবার উপলব্ধি করলেন আমাকে শুধু মাইনে দিলেই চলবে না, দিল্লি থেকে গরম গরম খবর পাবার জন্য আরও কিছু করতে হবে। সাধারণত দিল্লির বিষয়ে আলাপ আলোচনার জন্য এতদিন আমাকেই কর্তারা ডেকে পাঠাতেন। এবার সম্পাদক স্বয়ং দিল্লি এলেন আমার সঙ্গে আলাপ আলোচনার জন্য। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার ওসিলায় সম্পাদক সাহেব আরও কয়েকটা অফিস ঘুরে ফিরে তাদের কাজকর্ম ও অফিসের বিধি ব্যবস্থা দেখে নিলেন। তারপর আর আমাকে বলতে হলো না, নিজেই উপলব্ধি করলেন আমার কাছ থেকে আরো বেশি ও ভালো কাজ পেতে হলে আমাকে অনেক অনেক সুযোগ সুবিধা দিতে হবে। এডিটর সাহেব নিজেই বললেন, বাচ্চু, সবচাইতে আগে তোমার একটা গাড়ি চাই। গাড়ি ছাড়া এখানে কাজ করা রিয়েলি মুশকিল। আমি বললাম, এখন প্রায় সব করেসপন্ডেন্টদেরই গাড়ি আছে, গাড়ি না হলে ঠিক স্বাধীনভাবে ইচ্ছামতো ঘোরাঘুরি করা অসম্ভব। এডিটর সাহেব বললেন, তাছাড়া আমাদের একটা অফিস দরকার। শেষে বললেন, তুমি এবার ওয়েস্টার্ন কোর্ট ছেড়ে গ্রিন পার্কে চলে যাও, বাড়িতে একটা টেলিফোন নাও,
গাড়ি আর টেলিফোন থাকলে বিশেষ কোনো অসুবিধা হবে না। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, তা ঠিক, তবে ভাবছিলাম ফাগুন মাসের পরেই গ্রিন পার্কে যাব। কেন, তুমি কি ফাগুনে বিয়ে করছো? আমি মাথা নিচু করে বললাম, তাই তো ঠিক হয়েছে। দুটো এস্টাবলিশমেন্ট মেনটেন করতে অযথা তোমার কিছু খরচা হচ্ছে। যাই হোক, এই কমাস তাহলে এখানেই থেকে যাও, কিন্তু গেট এ টেলিফোন ইমিডিয়েটলি। একটু পরে বললেন, আমাদের নিউজ পেপার সোসাইটি বিল্ডিং এ হয়তো একটা ঘর পাবো কিছুকালের মধ্যেই। যতদিন না পাওয়া যায় ততদিন তুমি একটা পার্ট টাইম স্টেনও রেখে দাও। একটা মাস ঘুরতে না ঘুরতেই সত্যি সত্যি অফিসের পয়সায় আমি একটা গাড়ি কিনলাম, স্ট্যান্ডার্ড হেরল্ড, 2 ডোর। টেলিফোনও হলো। 100 টাকা দিয়ে একজন পার্ট টাইম মাদ্রাজি স্টেনেও রাখলাম। ভারতবর্ষের ইতিহাসের এক চরম সংকটের দিনে আমার ভাগ্যাকাশে এমনভাবে সৌভাগ্যের সূর্যোদয় কোনো দিন কল্পনাও করতে পারিনি। দিল্লির যদি এতটা গুরুত্ব না বাড়ত, যদি কাগজে কাগজে প্রতিযোগিতা এত তীব্র না হতো, তাহলে আমার ইতিহাসও অন্যরকম হতো। কিন্তু বিধাতা পুরুষের নির্দেশ কি ব্যর্থ হতে পারে? তিলে তিলে বিন্দু বিন্দু রক্ত দিয়ে, অজস্র দিনের পরিশ্রম দিয়ে, অসংখ্য দিনের অনাহার আর অনিদ্রার বিনিময়ে সেদিন যখন আমি কর্মজীবনে এত বড় স্বীকৃতি, এত বড় মর্যাদা, এত বড় সাফল্য অর্জন করলাম, তখন আমি নিজেই চমকে গিয়েছিলাম। কলকাতায় যে আমি দিনের পর দিন, মাসের পর মাস একবেলা 1 আনার ছোলার ছাতু আর 2 পয়সার ভেলি গুড় খেয়ে কাটিয়েছি, যে আমি শুধু এক মুষ্টি অন্ন আর ভদ্রভাবে বাঁচার দাবি নিয়ে কলকাতার পথে পথে ভিখারির মতো অসংখ্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, সেই আমি গাড়ি চড়ব? বিধাতা পুরুষের কি বিচিত্র খামখেয়ালি! আগে বিশ্বাস করতাম না, কিন্তু অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়ের পর আজ বিশ্বাস করি, এই দুনিয়ায় সবকিছুই সম্ভব। ভগবানের আশীর্বাদ পেলে পঙ্গু সত্যি সত্যি গিরি পর্বত লঙ্ঘন করতে পারবে। দোলা বৌদি, আজ বুঝেছি ভগবান বড় বিচিত্র, কখনো নির্মম, কখনো করুণাময়। তিনি সবাইকে কিছুতেই সবকিছু দেন না। যে কর্মজীবনে সাফল্য অর্জন করবে, বৃহত্তর সমাজে প্রতিষ্ঠা পাবে, অগণিত মানুষের হৃদয়ে যার আসন, সেই ব্যক্তিগত জীবনে কিছুতেই সুখী হতে পারে না। নিজের জীবনের চরম অভিজ্ঞতা দিয়ে আমি এই সত্য উপলব্ধি করেছি। আমার এই মেম সাহেবের কাহির শেষ হতে আর বেশি বাকি নেই। তুমি আরেকটু পরেই বুঝবে আমার এই সাফল্য সার্থকতার মধ্যেও বেদনা কোথায়। বুঝবে কেন আমি এত কিছু পেয়েও আজ লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলি। বুঝবে এত মানুষের সংস্পর্শে থেকেও কেন আমি নিঃসঙ্গ। আর একটু জানলেই বুঝবে কেন আমি ক্লান্ত। যাই হোক, ভারতবর্ষের বিচিত্র রাজনৈতিক পরিস্থিতি ও আমার সম্পাদকের দয়ায় আমার এই অভাবনীয় সাফল্যের পর মেম সাহেবকে লিখলাম, তুমি কি কোনোদিন তন্ত্র সাধনা করেছিলে? তুমি যদি জ্যোতিষী হতে, তাহলে আমার সাহায্য ও সহযোগিতা ছাড়া তোমার পক্ষে আমার ভূত ভবিষ্যৎ জানা সম্ভব ছিল না। একমাত্র তন্ত্র সাধনা করলেই কিছু না জেনেও অপরের ভবিষ্যৎ বলা যায়। আমার সম্পর্কে তুমি যা যা বলেছিলে, যা যা আশা করেছিলে, তার প্রায় সবই তো সত্য হয়ে গেল। তাই আজ আমার মনে সন্দেহ দেখা দিয়েছে, তুমি হয়তো তন্ত্র সাধনা করেছো। গজানন রোজ গাড়িটাকে দুবার করে পরিষ্কার করে। ড্রাইভারের গাড়ি চালানো ওর একটুও পছন্দ ছিল না। বলতো, না না ছোটা সাব, ড্রাইভারকে গাড়ি চালাতে দেবেন না, ওরা যা তা করে গাড়ি চালায়। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে হবে কোনোদিন ভাবিনি, তাই গাড়ি চালানো আগে শিখিনি। তোমাকে নিয়ে এই গাড়িতে ঘুরে বেড়াবার আগে নিশ্চয়ই ড্রাইভিং শিখতাম না, কিন্তু গজানন রাজি হলো না। বাধ্য হয়েই আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু তবুও পেছনে বসে বসে গজানন আমাকে বলে, ছোটা সাব আস্তে আস্তে গিয়ার দাও। পরশুদিন সন্ধ্যাবেলায় গ্রিন পার্কে তোমার বাড়িতে গিয়েছিলাম। কথায় কথায় গজানন হতচ্ছাড়া কি বলল জানো? বলল, বিবিজির কিসমত খুব ভালো। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? ও বলল, বিবিজির কিসমতের জন্যই তো আপনার সবকিছু হচ্ছে। আমি ওকে দাবড় দিয়ে বললাম, বাজে বকিস না। হতচ্ছাড়া বলল, ছোটা সাব, বিবিজি না থাকলে তোমার কিছুই হতো না। ওর কথাটা আমার ভালোই লেগেছিল, কিন্তু মুখে বললাম,
তুই তোর বিবিজির কাছে যা, আমার কাছে থাকতে হবে না। ভালো কথা, সেদিন তোমার কলেজে ট্রাঙ্ক কল করলে তুমি ওই রকম চমকে উঠলে কেন? তুমি যত অস্বস্তি বোধ করছিলে আমার তত মজা লাগছিল। ঠিক করেছি প্রতি সপ্তাহেই তোমাকে ট্রাঙ্ক কল করব। শেষে কি লিখেছিলাম জানো দোলা বৌদি? লিখেছিলাম, ফাল্গুন মাস তো প্রায় এসে গেল, এবার বলো বিয়েতে তোমার কি চাই? লজ্জা করো না, তোমার যা ইচ্ছা আমাকে লিখো, আমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করব। মেম সাহেব লিখল, তোমার প্রত্যেকটা চিঠির মতো এই চিঠিটাও অনেকবার পড়লাম, পড়তে ভারী মজা লাগলো। তোমার এডিটর যে এমন অপ্রত্যাশিতভাবে আমাদের স্বপ্ন বাস্তব করে তুলবেন আমি সত্যি ভাবতে পারিনি। ভগবানকে শত কোটি প্রণাম না জানিয়ে পারছি না। তাঁরই ইচ্ছায় সবকিছু হচ্ছে, ভবিষ্যতেও হবে। ইঙ্গিত দেখে মনে হয় ভগবান নিশ্চয়ই আমাদের সুখী করবেন। তুমি আমার গাড়ি নিয়ে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছ, ভাবতেও আমার হিংসা হচ্ছে। আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে তুমি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি যখন গাড়ি চালাও তখন তোমাকে দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগে। খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম। খুব সাবধানে গাড়ি চালাবে, তোমাদের দিল্লিতে বড় বেশি অ্যাক্সিডেন্ট হয়। তুমি গাড়ি চালাচ্ছ জানার পর আর একটা নতুন চিন্তা বাড়লো। সবসময় মনে রেখো, আজ আর তুমি একলা নও। মনে রেখো তোমার জীবনের সঙ্গে আমার জীবনও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সুতরাং তোমার ক্ষতি হওয়া মানে আমারও সর্বনাশ। ভুলে যেও না যেন, কেমন? আচ্ছা, সেদিন তুমি হঠাৎ ট্রাঙ্ক কল করতে গেল কেন বলো তো? কলেজের অফিসে তখন লোকজনে ভর্তি ছিল। প্রথমে প্রিন্সিপালই টেলিফোন ধরেন, তারপর যেই শুনলেন দিল্লি থেকে আমার ট্রাঙ্ক কল এসেছে তখন তার আর বুঝতে বাকি রইল না যে তুমি ট্রাঙ্ক কল করেছ। কারণ তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এ কথা কলেজের সবাই জানেন, প্রিন্সিপালও শুনেছেন। তাছাড়া বেইরুট থেকে কেনা জার্মান ফোল্ডিং ছাতাটা দু একদিন ব্যবহার করায় উনি একথাও জানতে পেরেছেন যে তুমি এনে দিয়েছো। তাই তো প্রিন্সিপাল লাইনটা অফিসে দিয়েছিলেন এই ভেবে যে আমি ওর সামনে তোমার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারবো না। কিন্তু কলেজের অফিস কি ফাঁকা থাকে? আমি তোমার কোনো কথারই জবাব দিতে পারছিলাম না। তাছাড়া ওসব কি যা তা প্রশ্ন করছিলে, কলেজের অফিসে বসে বসে ওইসব প্রশ্নের জবাব দেওয়া যায়? তাছাড়া আমার এইসব একান্ত ব্যক্তিগত ও গোপনীয় খবর জানার যদি এতই গরজ হয় তাহলে একবার চলে এসো। আসবে দু একদিনের জন্য? এলে খুব খুশি হব। বিয়ের সময় তুমি আমাকে কিছু উপহার দিতে চেয়েছো, শাড়ি গহনার কথা বলছো। ওসব কিছু আমার চাই না। আজ আমার শুধু একটাই কামনা, সে কামনা তোমাকে পাওয়ার। মন প্রাণ দিয়ে তোমাকে আমি পেতে চাই, তাহলেই আমি খুশি। স্ত্রী হয়ে আর কি কামনা, আর কি প্রত্যাশা থাকতে পারে? সত্যি বলছি, তুমি আমাকে কিছু উপহার দিও না। আমি শুধু তোমাকেই উপহার চাই, দেবে তো? মেজদি থাকতে ওকে ম্যানেজ করে নানা রকম ধোঁকা দিয়ে তোমার কাছে গেছি কবার, এখন আর তা সম্ভব নয়। তাই বলছিলাম তুমি যদি আসতে তবে ভালো হতো। তোমাকে না দেখে আমি থাকতে পারি না। তুমি কি আমার সে কষ্ট উপলব্ধি করতে পারো? যদি পারো তবে দয়া করে অন্তত একটা দিনের জন্য দেখা দিয়ে যাও। ভালো কথা, মেজদির বাচ্চা হবে। এই তো ক মাস আগে বিয়ে হলো, এরই মধ্যে বাচ্চা। না জানি আমার অদৃষ্টে কি আছে। মেম সাহেবের এই চিঠির উত্তর তো পোস্ট কার্ডে দেওয়া যায় না, কর্মব্যস্ততার জন্য তাই কদিন চিঠি দিতে পারিনি। তাছাড়া কদিনের জন্য সৌরাষ্ট্র গিয়েছিলাম, এমনি করে উত্তর দিতে বেশ দেরি হয়ে গেল। ইতিমধ্যে মেম সাহেবের আবার একটা চিঠি পেলাম। জানলাম ইতিমধ্যে একদিন ভোর 5টার সময় পুলিশ এসে খোকনদের ফ্ল্যাট সার্চ করে গেছে। খোকনকেও ধরে নিয়ে গিয়েছিল, বিকালবেলা ছেড়ে দিয়েছিল। কলকাতার কাগজগুলো পড়ে বেশ বুঝতে পারছিলাম বাংলাদেশের রাজনৈতিক আকাশের ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। দামামা আবার বেজে উঠবে। সভা সমিতির পালা এবার শেষ হবে, শুরু হবে মিছিল, বিক্ষোভ, 144 ধারা ভঙ্গ, তারপর লাঠি, কাঁদুনে গ্যাস, গুলি, আবার বিক্ষোভ, আবার মিছিল হবে, আবার চলবে লাঠি, গুলি। কিছু মানুষ হারাবে তাদের প্রিয়জনকে, তারা কাঁদবে, সারা জীবন ধরে কাঁদবে। খোকন যে বেশ অনেক দূর এগিয়ে গেছে সে কথা বুঝতে আমার কষ্ট হলো না। এই নেশার ঘোর ওর এখন কাটবে না। কিছু খেসারত না দিলে এই নেশা কাটে না, অনেকের কোনো কালেই কাটে না।
খোকনেরও কাটবে কিনা ঠিক নেই। মেম সাহেব অবশ্য ভাবছিল আমি কলকাতা গিয়ে খোকনকে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু করি, কিন্তু কি করব, কি বোঝাবো খোকনকে? বোঝাতে চাইলেই কি সে বুঝবে? আমারও মেম সাহেবকে দেখতে খুব ইচ্ছা করছিল। ভেবেছিলাম 2-3 দিনের জন্য ঘুরে আসব, কিন্তু মেম সাহেবের পরের চিঠিতে খোকনের খবর পাওয়ার পর ঠিক করলাম না, যাব না। মেম সাহেবকে লিখে দিলাম, সত্যি ভীষণ ব্যস্ত, এখন কোনো মতেই যেতে পারছি না। যদি এর মধ্যে সময় পাই তাহলে নিশ্চয়ই তোমাকে দেখে আসব। শেষে লিখলাম, রাজনীতি অনেকেই করে, খোকনও করছে, তার জন্য অত চিন্তা বা ঘাবড়াবার কি কারণ আছে? তাছাড়া খোকন তো আর শিশু নয়, সুতরাং তুমি অত ভাববে না। খোকন সম্পর্কে আমার এই ধরনের মন্তব্য মেম সাহেব ঠিক পছন্দ করত না, তা আমি জানতাম, কিন্তু কি করব? আমি স্থির জানতাম খোকন আমার কথা শুনবে না। মেম সাহেবের কথাও তার পক্ষে শোনা তখন সম্ভব ছিল না, সুতরাং আমি আর কি লিখব? আমার চিঠি পাবার সঙ্গে সঙ্গেই মেম সাহেব উত্তর দিল, যে কোনো কারণেই হোক তুমি খোকন সম্পর্কে বেশ উদাসীন, হয়তো ওকে ঠিক পছন্দ করো না, জানি না কি ব্যাপার। তোমার সঙ্গে এ বিষয়ে তর্ক করব না, তবে জেনে রাখো খোকন সম্পর্কে আমার ও আমাদের পরিবারের ভীষণ দুর্বলতা। আমি সত্যি কোনো তর্ক করিনি। তর্ক করব কেন? মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে কি তর্ক করা উচিত? কখনোই নয়। তাছাড়া যুক্তি, তর্ক, ন্যায় অন্যায় বাছ বিচার করে কি মানুষ ভালোবাসতে পারে? না, তা আমি জানি। সুতরাং এই বিষয়ে মেম সাহেবকে কিছু না লিখে এবার খোকনকেই একটা চিঠি দিলাম। লিখলাম, তোমার মতো ভাগ্যবান ছেলে এই পৃথিবীতে খুব কম পাওয়া যাবে। তার কারণ এই পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় কৃপণ। আপনজনের কাছ থেকেই ভালোবাসা পাওয়া এই পৃথিবীতে একটা দুর্লভ ব্যাপার। সুতরাং অন্যের কাছ থেকে স্নেহ ভালোবাসা সত্যি সৌভাগ্যের কথা। তুমি সেই অনন্য ভাগ্যশালীদের অন্যতম। অনেক সুখ, অনেক আনন্দ ত্যাগ করে, অনেক কষ্ট, অনেক দুঃখ সহ্য করে, অনেক আত্মত্যাগ স্বীকার করে তোমার বড় মা ও দিদিরা তোমাকে মানুষ করেছেন। তোমাকে নিয়ে ওদের অনেক আশা, অনেক স্বপ্ন। তোমার গায়ে একটু আঁচড় লাগলে ওদের পাঁচড়ায় একটা হাড় ভেঙে যায়। হয়তো এতটা স্নেহ ভালোবাসার কোনো অর্থ হয় না, কিন্তু তুমি তো জানো ভাই, এই স্নেহ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তোমার বড় মা ও দিদিদেরও তাই অন্ধ করে দিয়েছে। তুমি ওদের এই অমূল্য স্নেহ ভালোবাসার অমর্যাদা কোনোদিন করবে না, তা আমি জানি, কিন্তু তোমার জন্য আজকাল ওরা বড় চিন্তিত, বড় উদ্বিগ্ন। তুমি কি এর থেকে ওদের মুক্তি দিতে পারো না? আমার মনে হয় তুমি ইচ্ছা করলেই পারো। যারা তোমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাত্রি জেগে কাটিয়েছেন, যারা তোমার কল্যাণে ব্রত উপবাস করেছেন, কালীঘাটে পূজা দিয়েছেন, তারকেশ্বর ছুটে গিয়েছেন, তুমি কি তাদের উৎকণ্ঠা দূর করতে পারো না? পারো না ওদের চোখের জল বন্ধ করতে? একটু স্থির হয়ে ভেবে দেখো। আমি একজন সাংবাদিক হয়ে তোমাকে রাজনীতি করতে মানা করব না, তবে আগে লেখাপড়াটা শেষ করলে ভালো হয় না? লেখাপড়া শিখে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে 10 জনের একজন হয়ে রাজনীতি করা ভালো না? রাজনীতি নিশ্চয় করবে, 100 বার করবে। স্বাধীন দেশের নাগরিকরা নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু তার আগে নিজে প্রস্তুত হও, তৈরি হও, উপযুক্ত হও। তোমার ফাইনাল পরীক্ষা এসে গেছে, তুমি বুদ্ধিমান ছেলে, একটু মন দিয়ে লেখাপড়া করলেই চমৎকার রেজাল্ট করবে। তুমি তো জানো তোমার বড় মার শরীর ভালো না, ছোটটিরও বড় একলা। ওদের একটু দেখো, আর ভুলে যেও না তোমার বাবার কথা, যিনি শুধু তোমারই মুখ চেয়ে উদয় অস্ত পরিশ্রম করছেন। একটু তাড়াতাড়ি মানুষ হয়ে ওই বৃদ্ধ মানুষটাকে একটু শান্তি দেবার চেষ্টা করো। শেষে জানালাম, এই চিঠির উত্তর না দিলেও চলবে। তোমার বক্তব্য তোমার ছোট দিকে জানিও, সেই আমাকে সবকিছু জানাবে। আর হ্যাঁ, তুমি যদি চাও তাহলে দিল্লি আসতে পারো, যেদিন ইচ্ছা সেদিনই এসো, এবং এখানে এলে তোমার পড়াশোনা ভালোই হবে। তাছাড়া আমিও তোমার সাহচর্য পেতাম। এই চিঠি লেখার পরই আমি আবার বাইরে গেলাম। উত্তরপ্রদেশ কংগ্রেসের ঘরোয়া কোন্দল প্রায় চরমে উঠেছিল। প্রদেশ কংগ্রেস কমিটির নির্বাচন নিয়ে দুই দলে প্রায় কুরুক্ষেত্রের লড়াই শুরু করেছিলেন। এডিটরের নির্দেশে সেই কুরুক্ষেত্রের লড়াই কভার করতে আমি লখনৌ চলে গেলাম। যাবার আগে মেম সাহেবকে জানাতে পারিনি। লখনৌ পৌঁছে প্রথম 2 দিন সময় পাইনি।
তার পরদিন ওকে জানালাম যে আমি দিল্লিতে নেই, লখনৌ এসেছি। এক সপ্তাহ লখনৌ থাকার পর লখনৌবাসী এক সাংবাদিক বন্ধু ও একজন এমপির পাল্লায় পড়ে দিল্লি আসার পরিবর্তে চলে গেলাম নৈনিতাল। ঠিক ছিল 2 দিন থাকবো, কিন্তু ওদের পাল্লায় দিল্লি ফিরলাম 1 সপ্তাহ পরে। দিল্লি ফিরে অনেকগুলো চিঠি পেলাম। মেজদির চিঠিতে জানলাম নেভাল অফিসার কোচিনে বদলি হয়েছেন, ওখানে এখন কোয়ার্টার পাওয়া যাবে না, তাই মেজদি কলকাতা যাচ্ছেন। ইতিমধ্যে কোয়ার্টার পেলেও কোচিন যাবেন না, একেবারে আমাদের বিয়ে দেখে তবে ফিরবেন। মনে মনে ভাবলাম চমৎকার। আমি মেজদিকে লিখলাম, ছি ছি, অত তাড়াতাড়ি কেউ কোচিন যায়? আরও এই আকসাই চীনের বাজারে। একেবারে খোকনকে প্যারাম্বুলেটারে চড়িয়ে বঙ্গোপসাগরের ধার দিয়ে বেড়াতে বেড়াতে ভুবনেশ্বরে চা খেয়ে, কোনারকে কফি খেয়ে, ওয়াল্টেওরে কাজু খেয়ে, মাদ্রাজে দোসা খেয়ে, কন্যাকুমারিকায় ভারত মহাসাগরের জলে সাঁতার কেটে, ত্রিবান্দ্রমে নারকেল খেয়ে কোচিনে যাবেন। কেমন? দরকার হয় আমিন পেরাম্বুলেটার দেব, কারণ পরে ওটা তো আমাদের কাজে লাগবে, তাই না? খোকনকে চিঠি লেখার জন্য মেম সাহেব খুব খুশি হয়েছিল। একথাও জানিয়েছিল যে খোকনের একটু পরিবর্তন দেখা দিয়েছে। এবার ঠিক করলাম 2-3 দিনের জন্য কলকাতা যাব। এডিটরকে চিঠি লিখে 1 সপ্তাহের ছুটি নিলাম। কলকাতা যাবার কথা মেম সাহেবকে কিছু লিখলাম না। মেজদিকে লিখলাম, কত কাল আপনাকে দেখিনি, মনে হচ্ছে যেন কত যুগ আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল। আমি আপনাকে না দেখে আর থাকতে পারছি না, কাজকর্মে মন বসছে না, রিপোর্ট লিখতে গিয়ে বারবার ভুল করছি, মুখে কিছু ভালো লাগছে না, এমনকি মধুবালা সোফিয়া লরেনের ফিল্ম দেখতেও ইচ্ছা করছে না। আমাকে মাফ করবেন। তাই আমি আগামী সোমবার সকালে দিল্লি মেলে কলকাতা যাচ্ছি আপনাকে দেখার জন্য। সেবারের কলকাতা যাওয়া আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না। না না, কোনো দিন ভুলবো না। সেবারের কলকাতার স্মৃতি আমার জীবনের সবচাইতে মূল্যবান স্মৃতি। আজ আমার পার্থিব সম্পদ অনেক ভবিষ্যতে হয়তো আরও হবে। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আজ আমার পরিচয়। কত ভিআইপির সঙ্গে ঘুরে বেরিয়েছি দেশ দেশান্তর। তাদের কত মিষ্টি, কত সুন্দর, কত চমকপ্রদ স্মৃতি আমার মনের সেফ ডিপোজিট ভল্টে জমা আছে। কিন্তু সেবারের কলকাতা যাওয়ার স্মৃতির সঙ্গে অন্য কোনো স্মৃতির তুলনাই হয় না। একদিন হয়তো আমার সব কিছু হারিয়ে যাবে। হয়তো আমি অতীত দিনের মতো এক মুষ্টি অন্নের জন্য একটা লেখা ছাপিয়ে 10টা টাকা পাওয়ার জন্য আবার কলকাতার রাজপথে ঘুরে বেড়াবো। হারাবে না শুধু আমার স্মৃতি, মেম সাহেবের স্মৃতি, সেবারের কলকাতার স্মৃতি। হাওড়া স্টেশনে মেজদি এসেছিলেন। মেম সাহেবকে না দেখে আমি একটু অবাক হলাম। মেজদিকে কিছু বললাম না, শুধু এদিক ওদিক চাইছিলাম। ভাবছিলাম বোধহয় লুকিয়ে আছে। একটু মুচকি হেসে মেজদি বললেন, এদিক ওদিক দেখে লাভ নেই, ও আসেনি। আমি একটু জোরে হেসে বললাম, আরে না না, ওকে কে খুঁজছে? আমার এক বন্ধুর আসার কথা ছিল, তাই দেখছি এসেছে কিনা। মেজদি একটু দুষ্টু হাসি হেসে বলল, ও আই সি। প্ল্যাটফর্ম থেকে ট্যাক্সি স্ট্যান্ডে যাবার পথে মেজদি বললেন, আজ রাত্রিরে আপনি আমাদের ওখানে খাবেন। আমি থমকে দাঁড়িয়ে বললাম, সে কি? মার হুকুম। রিয়েলি? তবে কি আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি? মেম সাহেব সেদিন সত্যি স্টেশনে আসেনি। চিফ অফ প্রোটোকল হয়ে মেজদি এসেছিলেন আমাকে অভ্যর্থনা জানাবার জন্য। মেম সাহেবকে না দেখে মনে মনে একটু হতাশা বোধ করলেও আমার সামাজিক মর্যাদায় বেশ গর্ববোধ করেছিলাম। রাত্রে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। মেম সাহেবের দেওয়া ধুতি পাঞ্জাবি পরে সত্যি প্রায় জামাই সেজে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। মেম সাহেব আমারই অপেক্ষায় বসেছিল ড্রয়িং রুমে, কিন্তু যেই আমি বাজার বাজালাম ও সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, মেজদি, দেখো তো কে এসেছে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওর কথা শুনতে পেলাম। এমন একটা ভাব দেখালো যেন ওর কোনো গরজ নেই। আসল কথা, লজ্জা করছিল। মেজদি দরজা খুলেই চিৎকার করলেন, মা, তোমার ছোট জামাই এসেছেন। ভেতর থেকে মেম সাহেবের মার গলা শুনতে পেলাম। আহ, চিৎকার করিস না। মেজদি ঘর ছেড়ে ভেতরে যাবার সময় হুকুম করে গেলেন, চুপটি করে বসুন।
দীর্ঘ নিঃশ্বাস ফেলার প্রয়োজন নেই, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। মেজদির বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গেই মেম সাহেব এলো। একটু এদিক ওদিক দেখে নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওর হাত ধরে পাশ থেকে সামনে নিয়ে এলাম। তারপর দু হাত দিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে বুকের কাছে আলতো করে মাথাটা রাখলাম। ও আমায় মাথায় একটু হাত বুলিয়ে দিতে দিতে বলল, আহ, ছেড়ে দাও, কেউ এসে পড়বে। আমি ওর কথায় কোনো কান দিলাম না। অমনি করেই ওকে জড়িয়ে ধরে রইলাম। ও আস্তে আস্তে আমার হাত দুটো ছাড়িয়ে দিতে দিতে বলল, লক্ষ্মীটি, ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে। আমি এবার ওর হাত দুটো ধরে মুখের দিকে চাইলাম। বললাম, দেখুক না কি হয়েছে। ও একটা হাত ছাড়িয়ে নিয়ে আমার মুখে, কপালে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন আছো? ভালো। একটু থেমে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? ভালো না। কেন? কেন আবার? আমার আর একলা একলা থাকতে একটুও ভালো লাগছে না। আমি ওর ফোলা ফোলা গাল দুটো একটু টিপে ধরে বললাম, এই তো এসে গেছে, আর তো 2 মাসও বাকি নেই। সেদিন রাত্রে মেম সাহেবের মা সত্যি জামাই আদর করে খাওয়ালেন। ছোটবেলায় মাকে হারিয়ে অত আদর যত্ন পাওয়া কোনোদিন অভ্যাস নেই। অত ভালো মন্দ খাওয়া দাওয়ার অভ্যাসও কোনোদিন ছিল না। আমি কোনটা খেলাম কোনটা খেলাম না। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বসে বসে মেজদি আর মেম সাহেবের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। শেষে মেম সাহেবের মাকে প্রণাম করে বিদায় নেবার সময় উনি আমার হাতে একটা পাথর সেট করা আংটি পরিয়ে দিলেন। আমি বললাম, এ কি করছেন? বিয়ের আগে তো তুমি আর আসছো না, আশীর্বাদ তো বিয়ের আসরেই হবে, তাই এটা থাক। আমি আবার আপত্তি করলাম। উনি বললেন, মায়ের আশীর্বাদ না করতে নেই। আর আপত্তি করলাম না। পরের দিন মেম সাহেব আর আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম। সন্ধ্যার পর আরতি দেখে নৌকায় চড়ে গিয়েছিলাম বেলুর। পৌষ মাসের সন্ধ্যায় মিষ্টি ঠান্ডা হাওয়া বইছিল গঙ্গার পর দিয়ে। মেম সাহেব আমার পাশ ঘেঁষে বসে আমার কাঁধে মাথা রাখল। সেদিন সন্ধ্যায় বিশেষ কথাবার্তা হয়নি আমাদের। আনন্দ তৃপ্তিতে দুজনেরই মনটা পূর্ণ হয়েছিল। বেশি কথাবার্তা বলতে কারুরই মন চায়নি। মেম সাহেব জিজ্ঞাসা করেছিল, তুমি আর এর মধ্যে কলকাতা আসবে না? না। একেবারে সেই বিয়ের সময়? হ্যাঁ। একটু পরে আবার বলেছিল, বিয়ের পর তুমি কিন্তু আমাকে তোমার মনের মতন করে গড়ে নিও, আমি যেন তোমার সব প্রয়োজন মেটাতে পারি। আমার সব প্রয়োজনের কথাই তো তুমি জানো। তাছাড়া তুমি তো আমাকে গড়ে তুলেছ, সুতরাং আমি আর তোমাকে কি গড়ে তুলব? আমি তো নিমিত্ত মাত্র। তোমার নিজের মধ্যে গুণ ছিল বলেই তুমি জীবনে দাঁড়াতে পেরেছো। গুণ না থাকলে কি কেউ কাউকে কিছু করতে পারে? আমি বললাম, পারে বই কি মেম সাহেব, শুধু ইট কাঠ সিমেন্ট হলেই তো একটা সুন্দর বাড়ি হয় না। আর্কিটেক্ট চাই, ইঞ্জিনিয়ার চাই, মিস্ত্রি চাই। সোনার তালের দাম থাকতে পারে, কিন্তু তার সৌন্দর্য নেই। স্বর্ণকারের হাতে সেই সোনা পড়লে কত সুন্দর সুন্দর গহনা হয়। ওর মুখের পর মুখ রেখে বললাম, মেম সাহেব, তুমি আমার সেই আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, শিল্পী। ও আমার এসব কথার জবাব না দিয়ে বলল, তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসো, তাই তো তুমি আমাকে অকৃপণভাবে মর্যাদা দিতে চাও। মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, তাই না? তোমার মতো আমি তো ইউনিভার্সিটিতে পড়িনি। মনুষ্য চরিত্রের অত শত বিশ্লেষণ করতে আমি শিখিনি। মেম সাহেব এবার যেন একটু অভিমান করে বলল, ওসব আজে বাজে কথা বলবে না তো। হাজার হোক তুমি আমার স্বামী, আর তাছাড়া এমএ পড়লেই কি সবাই পণ্ডিত হয়ে যায়? ও নিজেই নিজের প্রশ্নের জবাব দিল, মোটেই না। তোমার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতার কাছে আমি কি দাঁড়াতে পারি? দোলা বৌদি, মেম সাহেব শুধু আমাকে ভালোবাসতো না, শ্রদ্ধা করত, ভক্তি করত। সোনায় যেমন একটু পান মিশিয়ে না দিলে গহনা মজবুত হয় না, সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সেই ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। মেম সাহেব আজ অনেক অনেক দূরে চলে গেছে, কিন্তু যত দূরেই যাক, যেখানেই থাকুক, আমি নিশ্চিত জানি সে আজও আমাকে ভুলতে পারেনি।
আমি জানি সে আজও আমাকে ভালোবাসে। প্রতিটি দিনের, প্রতিটি মুহূর্তের স্মৃতি আজও তার মনে আছে। কলকাতায় আরও কদিন ছিলাম। এবার সবাইকে বলে দিলাম আসছে ফাল্গুনে মেম সাহেবের সঙ্গে বিয়ে হচ্ছে। কেউ অবাক হলো, কেউ কেউ আবার বলল আমরা আগেই জানতাম। আমি কারুর কোনো মন্তব্য গ্রাহ্য করলাম না। গ্রাহ্য করব কেন? তোমরা কি কেউ আমাকে ভালোবেসেছ? কেউ কি আমার বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছ? কেউ তো একটা পয়সা দিয়ে বা এক কাপ চা খাইয়ে উপকার করনি। সুতরাং তোমাদের আমি থোড়াই কেয়ার করি। যখন যেখানে যার সঙ্গে দেখা হয়েছে তাকেই বলেছি আমার বিয়ে মেম সাহেবের সঙ্গে। কবে? এই তো এই ফাল্গুনেই। বহু জনকে নেমন্তন্ন করেছিলাম, আসতে হবে কিন্তু। বন্ধু বান্ধবদের বললাম এবার যদি তোরা দিল্লি না আসিস তবে ফাটাফাটি হয়ে যাবে। বিয়ের আগে আর কলকাতা আসা হবে না ভেবে বিয়ের কিছু কাজও করলাম কলকাতায়। দিল্লিতে ভালো পাঞ্জাবি তৈরি হয় না। ভবানীপুরের একটা দোকান থেকে 3 গজ ভালো সিল্কের কাপড় কিনে শ্যামবাজারে মন্টু বাবুর দোকানে পাঞ্জাবি তৈরি করতে দিলাম। দিল্লিতে ভালো বাংলা কার্ড পাওয়া যায় না, সুতরাং কয়েকশো কার্ড কিনলাম। আর কিনেছিলাম সিল্ক হাউস দোকান থেকে মেম সাহেবের জন্য 2টো বেনারসি শাড়ি। দিল্লিতে বেনারসি পাওয়া যায় কিন্তু বড্ড বেশি দাম। তাছাড়া ঠিক রুচিসম্মত পাওয়া প্রায় অসম্ভব। শাড়ি দুটো কেনার সময় মেম সাহেবকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম পছন্দ করবার জন্য। স্কাই কলারের বেনারসিটা আমার খুব পছন্দ হয়েছিল, ওরও খুব ভালো লেগেছিল, কিন্তু বারবার বলেছিল কেন এত দামি শাড়ি কিনছো? আমি বলেছিলাম এর চাইতে কম দামের শাড়িতে তোমাকে মানাবে না। ও ভ্রু কুঁচকে একটু হাসতে হাসতে বলেছিল তাই নাকি? তবে কি? শাড়ি কিনে দোকান থেকে বেরোবার সময় মেম সাহেব বলল তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবে। সে কি? আমি তো কাপড় কিনে পাঞ্জাবি তৈরি করতে দিয়ে দিয়েছি। তা হোক, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করবে। সেন্ট্রাল এভিনিউর খাদি গ্রামোদ্যোগ থেকে মেম সাহেব আমার পাঞ্জাবির কাপড় কিনে বলল চলো এবার ধুতিটা কিনতে যাই। ধুতি কিনতে গিয়ে আমি ওর কানে কানে ফিসফিস করে বললাম প্লেন পাড় দেবে না জরি পাড় দেবে? আগে কতবার জরি পাড় ধুতি চেয়েছি, পাইনি। এবার পেলাম। একটা নয়, 1 জোড়া। আমি জানতে চাইলাম 1 জোড়া ধুতি পরে বিয়ে করতে যাব? অসভ্যতা করো না। একটু থেমে বলল তোমার তো মোটে 2টো ধুতি, তাই 1 জোড়াই থাক। ধুতি কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম তুমি তো আমার বিয়ের কাপড় দিলে, ফুলসজ্জার জন্য তো কিছু দিলে না। ও আমার কথার জবাব না দিয়ে বলল সেদিন যে তুমি কি করবে তা ভাবতেই আমার গায়ে জ্বর আসছে। তাই নাকি? একটু থেমে আবার বললাম বেশ, তাহলে শুধু বিয়েই হোক, ফুলসজ্জার আর দরকার নেই। ও একটু বাঁকা চোখে হাসি হাসি মুখে বলল ভূতের মুখে রাম নাম। কলকাতায় এমনি করে কটা দিন বেশ কেটে গেল। আমার কলকাতা বাসের মেয়াদ শেষ হলো। দেহটাকে আবার চাপিয়ে দিলাম দিল্লি মেলের কামরায়। মন সে পড়ে রইল কলকাতায় মেম সাহেবের কাছে। দিল্লিতে ফিরে এসে আবার বেশ কাজকর্মের চাপ পড়ল। 10-12 দিন প্রায় নিঃশ্বাস ফেলার অবকাশ পেলাম না। সমাগত কংগ্রেস অধিবেশনের জন্য কংগ্রেস পার্টিতে দলাদলি চরম পর্যায়ে পৌঁছল। কংগ্রেসের ঘরোয়া বিবাদ যত তীব্র থেকে তীব্রতর হলো, আমাদের কাজের চাপও তত বেশি বাড়ল। এদিকে কলকাতার কাগজ পড়ে বেশ বুঝতে পারছিলাম অবস্থা সুবিধার নয়। গন্ডগোল শুরু হলো বলে। মাদ্রাজে কংগ্রেস অধিবেশন কভার করতে গিয়েই খবর পেলাম কলকাতায় গুলি চলেছে, 2 জন মারা গেছে। বাংলাদেশে বিশেষ করে কলকাতা শহরে এই ধরনের রাজনৈতিক নাটক প্রায়ই অভিনীত হয়। দিল্লি ফিরে এসে খবর পেলাম ডুয়ার্সে, কৃষ্ণনগরে, দুর্গাপুরে আর বসিরহাটেও গুলি চলেছে। কিছু আহত হয়েছে, কিছু নিহত হয়েছে। বেশ চিন্তিত হয়ে পড়লাম, না জানি খোকন আবার কি করে। গতবার কলকাতায় গিয়ে তো কত বুঝিয়ে এলাম, কিন্তু সন্দেহ হলো ওসব কিছুই হয়তো ওর কানে ঢোকেনি। উপদেশ আর পরামর্শ দিয়ে যদি কাজ হতো তাহলে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজিকে পাওয়া যেত। ইতিমধ্যে ভারতবর্ষের শান্ত হিমালয় সীমান্ত আরো অশান্ত হয়ে উঠেছিল। সীমান্ত নিয়ে অনেক আজগুবি কাহিনী ছাপা হচ্ছিল নানা পত্রপত্রিকায়। স্বাভাবিকভাবেই সরকার উদ্বিগ্ন হয়েছিলেন এইসব খবরে।
তাছাড়া পার্লামেন্টের বাজেট অধিবেশন এসে গিয়েছিল। এই সময় এই ধরনের খবর নিয়মিত ছাপা হলে পার্লামেন্টে অযথা ঝড় বয়ে যাবে। অনেক ভাবনা চিন্তার পর সরকার একদল জার্নালিস্টকে লাদাখে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। আর্মি হেডকোয়ার্টার্সের ঠিকমতো ছিল না, কারণ এই তীব্র ঠান্ডায় জার্নালিস্টদের লাদাখে নিতে হলে অনেক ঝঞ্ঝাট, কিন্তু শেষ পর্যন্ত তারাও রাজি হলেন। 10 জন দেশি বিদেশি সাংবাদিক দলে আমিও স্থান পেলাম। 1 সপ্তাহের প্রোগ্রাম। মেম সাহেবকে জানালাম 1 সপ্তাহের জন্য লাদাখ যাচ্ছি। আমরা রওনা হব 2 ফেব্রুয়ারি। এখান থেকে জম্মু যাব, সেখান থেকে উধমপুর, কোর কমান্ডারের হেডকোয়ার্টার্স। একদিন উধমপুর থেকে যাব লেতে, সেখানে একদিন থেকে যাব অপারেশনাল এরিয়া ভিজিট করতে। ফিরে এসে আবার একদিন লেতে থেকে ফিরব দিল্লি। 14 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। 28 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। আমি 4 মার্চ কলকাতা রওনা হব। বাবা বেনারস থেকে 2 কি 3 কলকাতা পৌঁছবেন। 6 মার্চ বিয়ে হবার পর 8 মার্চ ডি লুক্স এক্সপ্রেসে তোমাকে নিয়ে আবার দিল্লি ফিরব। 14 মার্চ আমার ছুটি শেষ হবে। সুতরাং যদি কোথাও বাইরে বেড়াতে যেতে চাও তাহলে ওই কদিনের মধ্যেই ঘুরে আসতে হবে। পার্লামেন্ট শেষ হলে তোমাকে নিয়ে নিশ্চয়ই কোথাও বেড়াতে যাব। কেমন, মত আছে তো? মেম সাহেব লিখল, তোমার চিঠিতে জানলাম তুমি লাদাখ যাচ্ছ। তুমি যখন সাংবাদিক তখন তোমাকে তো সর্বত্রই যেতে হবে। অনেক সময় বিপদের মুখোমুখি হতে হবে তোমাকে। আমার মুখ চেয়ে নিশ্চয়ই তুমি সবসময় সাবধানে থাকবে। তবে আমি জানি তোমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। তুমি লিখেছ লাদাখে এখন -10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার। কলকাতার বাঙালি হয়ে আমাদের কল্পনাতীত। আমরা তো ভাবতেও ভয় পাই। উলের আন্ডারওয়্যার, গ্লোভস, ক্যাপ ইত্যাদি নিতে ভুলো না। তুমি বার্লিন থেকে যে ওভারকোটটা এনেছো সেটা অতি অবশ্যই নেবে। আমি জানি তুমি ভালো থাকবে, কিন্তু তবুও চিন্তা তো হবেই। তাই যদি পারো লেতে পৌঁছাবার পর একটা টেলিগ্রাম করো। শেষে লিখেছিল, 8 মার্চ তোমার সঙ্গে দিল্লি যাবার পর খুব বেশি বেড়াবার সময় থাকবে কি? তুমি তো প্রায় সব কিছুই গুছিয়ে রেখেছো, কিন্তু তবুও নতুন সংসার করার কিছু ঝামেলা তো থাকবেই। তাছাড়া তোমার কদিন বিশ্রাম চাইতো। এই তো কংগ্রেস কভার করে ফিরলে, এখন যাচ্ছ লাদাখ। ফিরে এসেই পার্লামেন্ট, তারপর কলকাতায় আসা যাওয়া বিয়ে থার মধ্যে তোমার কি কম পরিশ্রম হবে? সেজন্য দিল্লি গিয়ে আবার কোথাও যাবার আমার ইচ্ছা নেই। তোমাকে আর এর মধ্যে দেখতে পাবো না। সেই 20 ফাল্গুন রাত্রে একেবারে শুভ মুহূর্তে তোমাকে দেখব। ভাবতেও ভারী মজা লাগছে। তোমার ভাবতে ভালো লাগছে না? মেম সাহেবের চিঠি পাওয়ার পরদিনই ভোরবেলায় পালামের এয়ারফোর্স স্টেশন থেকে এয়ারফোর্সের এক স্পেশাল প্লেনে আমরা চলে গেলাম জম্মু। সেখান থেকে মোটরে উধমপুর। 1 রাত্রি উধমপুরে কাটিয়ে পরদিন ভোরবেলায় জম্মু এয়ারপোর্টে এসে শুনলাম লেতে ভীষণ খারাপ আবহাওয়া। প্রুভিং ফ্লাইটে একটা প্লেন গিয়েছে। যদি এই প্লেনটা ল্যান্ড করতে পারে তাহলে সেই মেসেজ পাওয়ার পর আমাদের প্লেন ছাড়বে। বেলা 8টা সাড়ে 8টার মধ্যে আবহাওয়ার উন্নতি না হলে আজ আর যাওয়া হবে না। 8:30 পর্যন্ত কোনো মেসেজ এলো না। প্রুভিং ফ্লাইটে যে প্লেনটা গিয়েছিল সেটা ফেরত এলো 9টা নাগাদ। কোর হেডকোয়ার্টার্স থেকে আর্মি হেডকোয়ার্টার্সে মেসেজ চলে গেল, ব্যাড ওয়েদার অ্যারাউন্ড লে, স্টপ প্রুভিং ফ্লাইট, ফেল, স্টপ প্রেস পার্টি হোল্ড আপ। আমিও আমার হেডকোয়ার্টার্সে একটা টেলিগ্রাম করলাম, লে আন্ডার ব্যাড ওয়েদার, স্টপ নো ফ্লাইট টুডে স্টপ। উধমপুরে একটা অতিরিক্ত রাত্রিবাস ভালোই কেটেছিল। দুপুরে একটা চমৎকার লাঞ্চ ছাড়াও সন্ধ্যায় আমাদের সম্মানে একটা ককটেল দিলেন কোর কমান্ডার নিজে। পরের দিন ভোরে রওনা হবার আগে আমরা ওয়েদার রিপোর্ট চেক আপ করে জানলাম লের আবহাওয়া ভালোই। সুতরাং ফার্স্ট সর্টির ফার্স্ট এয়ারক্রাফটেই আমরা রওনা হয়ে জম্মু থেকে লেতে এলাম। লেতে পৌঁছবার পর একটু বিশ্রাম করে শহরে গিয়েছিলাম। সেখান থেকে মেম সাহেবকে একটা আর্জেন্ট টেলিগ্রাম করলাম, রিচড সেফলি। লাদাখে আসার পর কলকাতার আর কোনো খবর পেলাম না। সময় হতো না, সুযোগও হতো না। কলকাতার স্টেশন অত্যন্ত উইক। তাছাড়া এত ঠান্ডায় ব্যাটারিও ঠিক কাজ করে না। সুতরাং রেডিওতে কলকাতার কোনো খবর পেলাম না। লেতে একদিন কাটাবার পর আমরা ফরওয়ার্ড এরিয়া দেখতে রওনা হলাম। কোথাও জিপ, কোথাও হেলিকপ্টার। সারাদিন ঘুরে বেড়াতাম 14-15 হাজার ফুট উপরে হিমালয়ের মরু অঞ্চলে। বিকেল থেকে মধ্যরাত্রি পর্যন্ত কাটাতাম আমাদের বা অফিসারদের
কোনো না কোনো মঙ্গোলিয়ান টেন্টে বোখারির পাশে। ফরওয়ার্ড এরিয়া ঘুরে লেতে ফেরার পর জানলাম গত 5 দিন ধরে কোনো প্লেন ল্যান্ড করেনি। ব্যাড ওয়েদার, আবহাওয়া কবে ভালো হবে সে কথা কেউ জানেন না। পরের দিনও ভালো হতে পারে, আবার 8-10 দিনের মধ্যেও নাও হতে পারে। শীতকালে লাদাখের আবহাওয়া এমনিই হয়। চিন্তিত না হয়ে পারলাম না, কিন্তু চিন্তা করেও কোনো উপায় ছিল না। শহরে গিয়ে পোস্ট অফিস থেকে মেম সাহেবকে একটা টেলিগ্রাম করে দিলাম, রিটার্ন ফ্রম ফরওয়ার্ড এরিয়াজ, স্টপ ব্যাড ওয়েদার, প্রোগ্রাম অনসার্টেন। শেষ পর্যন্ত 1 সপ্তাহের পরিবর্তে 12 দিন পর আবার পালামের মাটি স্পর্শ করলাম। এয়ারপোর্ট থেকে সোজা এলাম ওয়েস্টার্ন কোর্ট। রিসেপশন কাউন্টারে আমার ঘরের চাবি চাইতে বলল, ইয়োর সিস্টার ইন লজ ইজ দেয়ার। সিস্টার ইন ল? অবাক হয়ে গেলাম। দিদি, মেজদি, কিন্তু ওরা এখন আসবেন কেন? বেড়াতে? একটা খবর তো পাওয়া উচিত ছিল। জরুরি কোনো কাজে? লিফটে উঠতে উঠতে অনেক কিছু ভাবছিলাম। আবার ভাবলাম বিয়ে নিয়ে কোনো গন্ডগোল হলো নাকি? না না, তা কেমন করে সম্ভব? ঘরে ঢুকতে গিয়ে মেজদিকে দেখে থমকে গেলাম। হঠাৎ মেজদিকে অমন বিশ্রীভাবে দেখে মনে হলো বোধহয় মেজদিরই চরম সর্বনাশ হয়ে গেছে। মনটা ব্যথায় ভরে গেল। এই তো কমাস আগে বিয়ে হলো, এরই মধ্যে। মেজদি আমাকে দেখেই হাউ হাউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরলেন। ওর অপ্রত্যাশিতভাবে আগমন এবং ততোধিক অপ্রত্যাশিত কান্নায় আমি এমন ঘাবড়ে গেলাম যে আমার গলা দিয়ে একটা শব্দও বেরোতে চাইল না। মেজদি আমাকে ওইভাবে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছিলেন তা আমার মনে নেই, তবে মনে আছে বেশ কিছুক্ষণ বাদে মেজদি হঠাৎ বলে উঠলেন, তুমি কিভাবে একলা একলা বাঁচবে ভাই? একলা? একলা? আমি? আমি এবার মেজদির হাত ছাড়িয়ে নিয়ে নিজেই ওর দুটো হাত চেপে ধরে জিজ্ঞাসা করলাম, মেম সাহেব কেমন আছে? মেম সাহেবের নাম শুনে মেজদি আর থাকতে পারলেন না। আবার আমাকে 2 হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমি আর সহ্য করতে পারলাম না। বেশ কড়া করে দাবড় দিয়ে বললাম, কি হয়েছে মেম সাহেবের? অস্পষ্ট স্বরে মেজদি জবাব দিলেন, সে আর নাই।